প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে আমার ইউটিউব চ্যানেল অটোমাস বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। তোমাদের বিজ্ঞান বইয়ে সপ্তম অধ্যায়ে পৃথিবী ও মহাকর্ষ নিয়ে সম্পূর্ণ অধ্যায়টি আলোচনা করা হয়েছে। তবে আজ আমি শুধু 3টি টপিকস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আর টপিকস 3টি হচ্ছে মহাকর্ষ বল, অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা মহাকর্ষ বল কি সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো। মহাকর্ষ বল হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাই হলো মহাকর্ষ। আমাদের এই মহাবিশ্বে বস্তুর অভাব নেই, অসংখ্য বস্তু রয়ে গেছে। তো আমাদের বলা হয়েছে যে যে কোনো দুইটি বস্তুর মধ্যে তারা একে অপরকে পরস্পরকে যে আকর্ষণ করে সেই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলটা মূলত এক ধরনের আকর্ষণ বল। তার মানে আমরা বললাম যে যে কোনো দুইটির বস্তুর মধ্যে আকর্ষণ যে বলটা সেটি হচ্ছে মহাকর্ষ বল। এরপরে আমরা যাচ্ছি অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং পৃথিবীর উপরে অবস্থিত যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবী নিজে প্রত্যেকটি বস্তুকেই তার নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ বল। আমরা যদি পৃথিবীকে একটা বস্তু কল্পনা করি আর পৃথিবীর উপরে অবস্থিত অন্য যে কোনো একটি বস্তু নেই, তাহলে পৃথিবীকে বস্তু কল্পনা করলে পৃথিবী এবং বস্তুর মধ্যে যে আকর্ষণ সৃষ্টি হবে সেটা এক ধরনেরই, এটাও বলা যায় মহাকর্ষ বল। তাহলে আমরা এই কথা বলতে পারি যে অভিকর্ষ বলও এক ধরনের মহাকর্ষ বল। এর পরবর্তীটা কী ছিল? পরবর্তীতে আমরা বলছি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ হচ্ছে যেহেতু বেগবৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগবৃদ্ধির হারকেই অভিকর্ষ ত্বরণ বলা হয়। আমরা আগেও জানি যে বেগবৃদ্ধির হার ত্বরণ। তাহলে আমরা যদি ভূপৃষ্ঠের অনেক উপর থেকে বা ভূপৃষ্ঠের উপর থেকে কোনো বস্তু যদি আমরা ছেড়ে দিই, তাহলে ভূপৃষ্ঠের দিকে আস্তে আস্তে সেটা পড়তে থাকে। তাহলে যত উপর থেকে ছেড়ে দিব, যত ভূপৃষ্ঠের নিকটবর্তী হবে বস্তুর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? ত্বরণের মান বৃদ্ধি পাবে। তাই বলা হচ্ছে যে যেহেতু বেগ বৃদ্ধির হারই ত্বরণ, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে অর্থাৎ বিনা বাধায় যদি কোনো বস্তু পড়তে থাকে তাহলে বেগ যেভাবে বৃদ্ধি পায় সেই বৃদ্ধির হারটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এরপরে আমরা মহাকর্ষণীয় কথা যদি বলতে চাই, প্রথমেই আমাদের বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কথাটি চলে আসে। স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ বিষয়ক যে সূত্র দিয়েছেন, প্রথমে সেই সূত্র নিয়ে কথা বলতে হবে। তো সূত্রটি কী ছিল? সূত্রটি ছিল হচ্ছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। আমরা শুরুতেই বলছি মহাকর্ষ বলের কি বা কেন, সেই মহাকর্ষ বলের সংজ্ঞাতে আমরা সে কথা বলেছিলাম। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই যখন একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু এই আকর্ষণ বলের মানটা কেমন হবে সেই বিষয়ে বিজ্ঞানী নিউটন বলেছেন। এখানে দুইটি কথা আমরা পরিষ্কার করে লিখেছি। একটা হচ্ছে বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, প্রথম টপিকস বা প্রথম শর্ত। দ্বিতীয় কথা বলা হয়েছে এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে দুইটা কথা, এই দুইটা কথাই মূল হচ্ছে আমাদের এই সূত্রের মূল ভিত্তি, মূল বিষয়টা। তাহলে আমরা দুইটা বিষয়গুলো আগে ভালো করে জেনে রাখবো। এরপরে বলা হয়েছে যে এই বল তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ একটা একটাকে সোজাসুজি ডাইরেক্ট কী করে, ক্রিয়া করে। তাহলে আমরা দুইটা বিষয় কিন্তু ভালো করে মনে রাখবো। এক নম্বর কথা বলা হয়েছে বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ দুইটা বস্তু নিলাম, ওই দুইটা বস্তুরই আলাদা আলাদা ভর আছে, এই ভর দ্বয় গুণ করলে যেই ফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার আকর্ষণ বলের সমানুপাতিক। আর দুইটি বস্তু অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, এই নির্দিষ্ট দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা যাই দেখি সূত্রের ব্যাখ্যাটা কী ছিল। দেখো, আমরা এখানে চিত্রে দুটি বস্তু কল্পনা করতেছি। ধরো এখানে একটি m1 ভরের বস্তু আছে এবং এই পাশে আরেকটি m2 ভরের বস্তু আছে। বস্তুদ্বয় সমানও হতে পারে, অসমানও হতে পারে। তো আমরা দুটি বস্তুকে অসমানে চিন্তা করি, যে সেজন্যই আমরা একটি নাম দিয়েছি m1, অপরটির নাম দিয়েছি m2। এখন দুইটি বস্তু নিশ্চয়ই তারা একটা দূরত্বে অবস্থান করতেছে। ধরলাম তারা পরস্পর হতে d দূরত্বে অবস্থান করে। তাহলে আকর্ষণ বলের মান, তাহলে এটা এবং এইটা তারা পরস্পরকে আকর্ষণ করতেছে কার সূত্র অনুসারে? বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে। কিন্তু সেই আকর্ষণ বলটা কেমন হবে? তাহলে প্রথম শর্তে বলা হয়েছিল যে আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা দেখি, মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তু পরস্পর হতে d দূরত্বে বা d মিটার দূরত্বে অবস্থিত।
তাহলে আমরা যে সূত্র এইমাত্র পড়ে আসলাম সেই সূত্রের প্রথম অংশের বর্ণনা অনুসারে এই আকর্ষণ বলটা হবে কার? তাদের ভরের গুণফল, অর্থাৎ m1 ভর এবং m2 ভর, এই দুইটি ভরের গুণফল হচ্ছে তার সমানুপাতিক। এবং সূত্রের দ্বিতীয় অংশের বর্ণনে বলা হয়েছে যে আকর্ষণ বল হবে তাদের দূরত্ব d এর বর্গের ব্যস্তানুপাতিক। এই যে f, এখানে আমরা সমানুপাতিক চিহ্ন দিই, যদি আমরা 1/d² লিখি তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি দুইটা অংশকে একত্র করি, দেখো এখানেও আমরা যেই পার্টটা আছে এখানেও সেটাই আছে, তাহলে আমরা f সমানুপাতিক এই অংশটা একটা লিখে নিলাম, অপর পাশে m1 ইন্টু m2 ইন্টু 1/d² লিখলাম। তাহলে কি হলো, আমরা দুইটা অংশকে একত্রে করে ফেললাম। একত্রে করলে দেখো f সমানুপাতিক m1 ইন্টু m2 উপরে 1-এর সাথে গুণ দিলে কি হয়, m1 m2 ডিভাইডেড d², বা f সমান সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড d²। এখানে g একটি সমানুপাতিক ধ্রুবক, আমরা জানি যে সমানুপাতিক ধ্রুবক যদি তুলে দেওয়া যায় তাহলে একটা কনস্ট্যান্ট রাশি দিয়ে গুণ করতে হয়। তো আমরা যেহেতু মহাকর্ষ বিষয় নিয়ে কথা বলতেছি, তাই জিকে আমরা মহাকর্ষ ধ্রুবক দ্বারা প্রকাশ করি। এখানে এই মহাকর্ষ ধ্রুবক হচ্ছে জি, জি এর একটি নির্দিষ্ট মান আছে, আমরা সেটা বলবো। এখানে দেখো দুইটি বস্তু কল্পনা করতেছি। ধরো একটা বস্তু হচ্ছে এখানে আছে, সেটার ভর 1 কেজি, এখানে আরেকটি বস্তু আছে সেটার ভর হচ্ছে আরও 1 কেজি। তার মানে আমরা দুইটি সমান ভরের বস্তু নিলাম, শুধু সমানই নয়, দুইটার ভর অবশ্যই 1 কেজি করে হতে হবে। এবং আরেকটি কন্ডিশন হচ্ছে তারা পরস্পর হতে 1 মিটার দূরত্ব হতে হবে। তাহলে আকর্ষণ বলের মান কত হয় সেটা একটু আমরা জানতে পারবো। আসো, আচ্ছা, আমরা ইতিপূর্বেই বলেছিলাম জি এর একটি মান আছে, সে মানটা আমরা এখানে লিখেছি। দেখো এখানে জি মহাকর্ষ ধ্রুবক ছিল, সেই মহাকর্ষ ধ্রুবক জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি পাওয়ার-2। এখন বিষয় হচ্ছে এই মানটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ মহাকর্ষ ধ্রুবকের মানে এটা ফিক্সড। তুমি যখনই কোনো অঙ্ক করতে যাবে এই মানটার কোনো পরিবর্তন ঘটবে না, একদম আমাদের এই মানটা সর্বদাই মুখস্থ রাখবো। আর নিউটনের মহাকর্ষ সূত্রে গাণিতিক রূপটা তো আমরা পূর্ববর্তী পৃষ্ঠাতে এটা কি করলাম, প্রতিস্থাপন করলাম, অর্থাৎ আমরা এটাকে ক্যালকুলেশন করে এটা প্রতিপাদন করে নিলাম। এখন আমরা এখানে দেখো চিত্রে বললামই তো যে 1 কেজি ভর এবং অপর আরেকটি 1 কেজি ভরের বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে রাখলাম। এখন যদি আমরা এই সূত্রে গিয়ে এখানে m1 ভরের বস্তু 1 কেজি, মানে m1 সমান 1 কেজি, এখানে m2 হচ্ছে 1 কেজি, আর ডি এর মান যদি 1 বসাই তাহলে কি দাঁড়ায় আমরা একটু ক্যালকুলেশন করে নিই। আচ্ছা, তাহলে আমরা উপরোক্ত সমীকরণে, যেটা এখানে কী ছিল, উপরোক্ত সমীকরণে আমরা m1 সমান 1 কেজি, এই 1 কেজি বসাইলাম, এখানে m2 সমান 1 কেজি বসাইলাম, ডি এর মান 1 মিটার বসাইলাম, এবং মহাকর্ষ ধ্রুবক জি এর মান ছিল সেটা বসাইলাম। দেখো এখানে বসাইলাম, অর্থাৎ জি সমান 6.673 ইন্টু 10⁻11 এইখানে লিখলাম। তারপরে m1, এই যে m1 এর ভর কত, 1 কেজি লিখলাম, m2 এর ভরও 1 কেজি লিখলাম, আর এখানে ছিল হচ্ছে কি ডি এর মান 1 মিটার, হোল স্কোয়ারকে আমরা 1কে স্কোয়ার করলে 1ই হয়, তাই একবারে 1 m² লিখে দিয়েছি। আচ্ছা, এখন আমরা এখানে 6.673 যে মানটা ছিল সেটাই রাখলাম। এখন দেখো 1 ইন্টু 1 মানে 1ই হয়, সেই 1কে 1 দিয়ে ভাগ দিলে পরে 1ই থাকে, তার সাথে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকে। তো এখান থেকে আমরা একটা বিষয় উপনীত হলাম, দেখো এফ এর মান কিন্তু আমরা এখানে জি এর মান ছিল কত, 6.673 ইন্টু 10⁻11। আবার এখানে আমরা এফ এর মানও ঠিক একই মান পাইলাম। কখন? যখন দুইটি বস্তুই যখন যাদের ভর 1 কেজি করেছিল এবং তারা পরস্পর 1 মিটার দূরত্বে ছিল। এখন তাহলে আমরা এ কথা বলতে পারি যে মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হলো 1 কেজি ভরের দুইটি বস্তু, মানে দুইটা বস্তুই পরস্পরকে 1 কেজি ভরের হইতে হবে। তাহলে 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর যদি 1 মিটার দূরত্বে স্থাপন করা যায় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয় সেই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল, যার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন। আচ্ছা, এখানে আরেকটি কথা বলা হয়নি, দেখো আমরা এখানে নিউটন হলো, নিউটন কেন হলো, এখানে ছিল কেজি এবং এখানে ছিল কেজি, আর কেজি যদি আমরা একত্রে গুণ করি তাহলে কেজি স্কোয়ার, আর এখানে ছিল কেজি ইনভার্স 2, তাহলে এখানে কেজি স্কোয়ার আর কেজি ইনভার্স 2 কেটে যাবে, আর এখানে ছিল মিটার স্কোয়ার, এখানে মিটার স্কোয়ার, তাহলে এটাও উপরে নিচে কেটে যাবে, তাহলে কী থাকবে, শুধু নিউটন থাকবে না, এই যে নিউটন।
তাহলে আমাদের যদি বলা হয় মহাকর্ষ বল কি, তাহলে আমরা অবশ্যই এর সংজ্ঞা বলতে পারবো কি, যে 1 কেজি ভরের দুইটা বস্তু যদি পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে তাহলে যে বল দিয়ে আকর্ষণ করবে সেই বলটাই হচ্ছে মহাকর্ষ বল। এবং মহাকর্ষ বলের মান তখন হবে কত, 6.673 × 10⁻11 নিউটন। আচ্ছা, এই মহাকর্ষ বল কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু এইটাই হবে তা কিন্তু নয়। কখন হবে আমরা আবারও বলছি, যখন দুইটা বস্তুই 1 কেজি ভরের হবে এবং পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করবে। অর্থাৎ মহাকর্ষ বল কি, তখন আমরা এই ধরনের প্রশ্ন প্রায়ই হয়, তাই তোমাকে বোঝানোর জন্য এটাকে আমরা উপস্থাপন করেছি। এরপর এই যে ধ্রুবক জি এর মান, এটা যদি আমরা মুখস্থ রাখতে হবে, আমি পূর্বেই বলেছি আমরা যদি এই জি এর মান মুখস্থ রাখি তাহলে আমরা ওই সমীকরণে বাকি 3টি রাশির মান দেওয়া থাকবে এবং সেই চতুর্থ রাশির মান আমরা নির্ণয় করতে পারবো। এবার আমরা অপর একটি অঙ্ক করি। দেখো, আমরা আগেরবার তো মহাকর্ষ বল কি বা মহাকর্ষ বল বিষয়ক এই তত্ত্বটি বোঝানোর জন্যই তোমাদেরকে উভয় বস্তুটি 1 কেজি 1 কেজি নিয়েছি। বাস্তবে কি সবসময় 1 কেজি ভরের বস্তুই থাকে? না। ধরো আমরা দুটি ভিন্ন ভরের বস্তু নিলাম, একটা বস্তু নিলাম হচ্ছে 10 কেজি ভরের, অপর আরেকটি বস্তু নিলাম হচ্ছে 20 কেজি ভরের। তারা পরস্পর ধরে নিলাম 2 মিটার দূরত্বে অবস্থান করতেছে, তখন তাদের মহাকর্ষ বল কত হবে? তাহলে আমরা যেমন 10 কেজি ভর এবং 20 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 2 মিটার দূরত্বে রাখা হয়েছে, তাদের আকর্ষণ বল কত? যেখানে মহাকর্ষ ধ্রুবকের মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি পার -2। এটা তো আমাদের মুখস্থ মান। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে বস্তুর ভর m1 সমান কত, 10 কেজি, এবং এখানে দেওয়া আছে m2 সমান 20 কেজি। মধ্যবর্তী দূরত্ব কত, 2 মিটার। মহাকর্ষ ধ্রুবকের মান কত, মুখস্থ আমরা লিখে রেখেছি। আমরা জানি মহাকর্ষ বল F সমান G × m1 m2 / d²। আমরা কিন্তু এই সূত্রের ব্যাখ্যায় গিয়ে এই সূত্রটি তখনই প্রতিপাদন করেছি। তাহলে আমরা মান বসাই, এই জি এর মান, এই যে বরাবর এটা যা ছিল লিখলাম, m1 এর মান কত, 10 কেজি ছিল লিখলাম, m2 এর মান কত ছিল, 20 কেজি ছিল লিখলাম, d এর মান কত ছিল, 2 মিটার। এই 2 মিটারকে হোল স্কোয়ার করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 এবং 20 যদি গুণ করি তত 200, 2কে স্কোয়ার করলে 4 মিটার স্কোয়ার। তাহলে এখানে মিটার স্কোয়ার কাটবে, এখানে কেজি স্কোয়ার কেজি ইনভার্স 2 কাটবে, তাহলে থাকবে কত, নিউটন। আর এখানে 200কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি হবে 50, 50-এর সাথে এটা গুণ করলে হবে এই মানটা এত। যাক, এগুলো তোমাদের ক্যালকুলেটরের বিষয়, তোমরা ক্যালকুলেটর চাপলে এগুলো বুঝতে পারবে। এর পরবর্তীতে কী ছিল, পরবর্তীতে অভিকর্ষ ত্বরণ কী ছিল সেটা একটু আমরা জানি। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পৃথিবী মানে তার একটি কেন্দ্র আছে, আর তার উপরে একটি বস্তু, ধর এটা আমরা একটা আপেল গাছের চিন্তাই করতেছি যে একটা আপেল ঝুলন্ত অবস্থায় আছে, তো অবশ্যই আপেলের একটি ভর আছে। আপেলটি যদি আমরা ওখান থেকে আমরা পাড়তে চাই, ছেড়ে দিলে কি হবে, পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে পড়ে যাবে। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই আপেলটির দূরত্ব হচ্ছে d মিটার দূরত্বে আছে। তাহলে পূর্বোক্ত সমীকরণে উল্লেখিত দুটি বস্তুর মধ্যে পৃথিবী নিজে একটি বস্তু আমরা চিন্তা করলাম, যার ভর ছিল হচ্ছে পৃথিবীর ভর m, এটাকে আমরা বড় হাতের m দিয়ে প্রকাশ করি। পৃথিবীর একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে একটা d দূরত্বে বস্তু অবস্থান করতেছে, সেই বস্তুর ভর হচ্ছে m। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, তখন আমরা পাবো হচ্ছে F = gm × m d²। দেখো, আমাদের ছিল F = gm1 m2 / d²। তো m1 কি আমরা বস্তুর ভর ছোট হাতের m ধরেছি, m2কে আমরা পৃথিবীর ভর বড় হাতের m ধরেছি। তাহলে এই যে এটা m1 মানে m, m2 মানে বড় হাতের m, আর d² তো ছিলই। যেখানে F সমান, এই সূত্রকে আমরা মান বসিয়ে দিয়েছি। দেখো, এই সূত্রটি আমরা শুরুতে ব্যাখ্যায় প্রতিপাদন করেছিলাম। তাহলে আমাদের কি দাঁড়াইলো, যদি বস্তু পৃথিবী নিজে একটি বস্তু হয় আর পৃথিবীর বাইরে অপর একটি বস্তু হয়, তখন এই অভিকর্ষ ত্বরণের মান যখন নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের সূত্র এটা প্রয়োগ করতে হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠায় তাহলে আমরা সমীকরণটি পুনরায় আবারও লিখলাম। কী ছিল, F = gm d²। m হচ্ছে বস্তুর ভর, আর বড় হাতের m হচ্ছে পৃথিবীর ভর, আর d হচ্ছে বস্তু এবং পৃথিবীর মধ্যে মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা জানি F = কি, mg, আর এই পাশে যা ছিল তা। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে দেখো, এখান থেকে যদি আমরা m এবং m, এই পাশ থেকে m বাদ দিই, তাহলে কি g = gm / d²। তার মানে কি হলো, আমরা অভিকর্ষ ত্বরণ যদি নির্ণয় করতে চাই, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে d দূরত্বে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটাকেই প্রয়োগ করতে হবে।
এখন বস্তু যদি ঠিক ভূপৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে, আমরা ভূপৃষ্ঠ থেকে উপরেও নয়, মানে ভূপৃষ্ঠের বেশি উপরে নয়, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে, সেক্ষেত্রে আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর ধরে নিব। আমরা কিন্তু তখন ওই বস্তুর অবস্থান বলছিলাম ভূপৃষ্ঠ থেকে আরও উপরে, কিন্তু এখানে বলতেছি না, বস্তু ঠিক ভূপৃষ্ঠের সাথে লেগে আছে, সেক্ষেত্রে আমরা ডি এর জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ আর ধরে নেব। সেক্ষেত্রে আমাদের কী দাঁড়াবে দেখো, জি ইকুয়াল জিএম ডিভাইডেড বড় হাতের আর, ডি এর জায়গায় আর বসিয়ে দেবো। তার মানে আমরা কী করলাম, এখানে পৃথিবীর ভরের একটা মান আছে ফিক্সড, এই মানটাও মুখস্থ রাখতে পারো, কত 5.98 ইন্টু 10⁻24 কেজি, এবং পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল 6.37 ইন্টু 10⁻6 মিটার। তাহলে পৃথিবীর ভর, ধরো আমরা এখানে একটা কাজ করি, পৃথিবীর ভর তো আমাদের মুখস্থ মান, এটা একটা ফিক্সড মান, পৃথিবীর ব্যাসার্ধ এটা একটা ফিক্সড মান, এটা অপরিবর্তনীয়। আর ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে, ভূপৃষ্ঠে মানে ভূপৃষ্ঠে মানে পৃথিবীর সাথে লেগে আছে, সেক্ষেত্রে ওই বস্তুটির ত্বরণের মান কত হবে। আমরা তো জানি এটা মুখস্থ কত, 9.8। তো আমরা ঠিক আছে এই মানগুলোতে হিসাব করে দেখি না হয় কি না। দেখো এখানে দেওয়া আছে কি যেন, পৃথিবীর ভর এম ইকুয়াল 9.8 ইন্টু 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ কত আছে 6.37 ইন্টু 10⁻6 মিটার, আর কষ্ট ধ্রুবক জি এর মান আমাদের মুখস্থ 6.673 ইন্টু 10⁻11। এখন আমরা জানি জি ইকুয়াল জিএম ভাগ আর স্কোয়ার, কখন, যখন বস্তুটি পৃথিবীর সঙ্গে লেগে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরে নয়, ভূপৃষ্ঠের সঙ্গে আছে। তাহলে আমরা যদি এই সমীকরণের মানগুলো বসিয়ে দেই, কী দাঁড়াবে দেখো, জি এর মান এখানে বসাইলাম, পৃথিবীর ভর এম এর মান বসাইলাম, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান বসাইলাম এবং স্কোয়ার করলাম। স্কোয়ার করলে ক্যালকুলেশন বাকিটা বুঝবে, তারপর আমি বলে দিচ্ছি। আমি প্রথমত 6.673 আর এখানে 5.98 গুণ করেছি, করে এই মানটা পেয়েছি। আর এখানে 10⁻24 থেকে 10⁻11 লেস করেছি, কত 13 হয়। আর এখানে আমরা 10⁻6কে স্কোয়ার করলে কত হয়েছে 12, আর 6.37কে স্কোয়ার করে এখানে লিখেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মানটাকে আমি এটাকে দিয়ে ভাগ করে এত পেয়েছি, আর 10⁻, কত ছিল 13 থেকে 12 বিয়োগ করলে 10 হয়, তার সাথে গুণ করে দিয়ে এই মানটা পাওয়া গেছে। আর এখানে দেখো মিটার স্কোয়ার কেজি ছে, এখানে নিউটন কেজি ইনভার্স। এখন জি ইকুয়াল 9.834 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি ইনভার্স। কেন লিখেছি, আমরা জানি নিউটন সমান সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। তাহলে আমরা এই মানটা যদি এখন দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, এই কেজি আর কেজি ইনভার্স কেটে যায়, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা জানি কত, অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.834, এই সামান্য কম বেশি হবে। তারপর আমরা একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আছে, আমরা জানি মেরু অঞ্চলে এক মান, বিষুবীয় অঞ্চলে আর এক মান। তো সেক্ষেত্রে আমরা একটা এভারেজ মান কল্পনা করি নিই, আমরা বলি কত 9.8। তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।